টাইটেল তো লাগবে না। না স্যার। সাউন্ড শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার, পারফেক্ট। স্যার ওই শেয়ার স্ক্রিনটা ওপেন করে দেন। হ্যাঁ দাঁড়াও, আমি এটাকে দিয়ে নিয়ে আগে দাঁড়াও। পাচ্ছ তোমরা এখন দেখতে ঠিক মতো? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আপনার মেসেঞ্জারে আমি লিংকটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, অসুবিধা নেই, পাঠিয়ে দাও। শুরু করবো? জি স্যার, শুরু করে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, পাঠাও। ঠিক আছে স্টুডেন্টস, তোমরা তো আমি মনে হয় আছো আশা করি, অথবা পরে দেখতে পাবে ভিডিওটা। তো আমি ক্লাসটা শুরু করছি। আজকে 5টা বেজে গেছে অলরেডি, 5:06। আজকে প্রিপারেশনটার নামটা যদিও আমাদের দেওয়া ছিল আগে, যে প্রি অপারেটিভ প্রিপারেশন অফ পেশেন্টস হ্যাভিং অ্যান্টিকোয়াগুলেন্টস। আসলে এই জিনিসটা পেশেন্ট রিসিভিং অ্যান্টিকোয়াগুলেন্টস না হয়ে টপিকটা হবে হচ্ছে পেশেন্টস রিসিভিং ব্লাড থিনার্স। পেশেন্ট ব্লাড থিনার অর্থাৎ ব্লাডকে তরল রাখে, থিনার্স মানে কি পাতলা, ব্লাডকে পাতলা রাখে, ব্লাডকে পাতলা রাখে এইরকম যারা রক্ততে আছে, ওষুধগুলো খাচ্ছে বা ইনজেকশন নিচ্ছে, তাদের কিভাবে প্রি অপারেটিভ প্রিপারেশনটা করবো আমরা, সেটা আজকে ক্লাসের টপিক। আর আমি ডাক্তার মীর আশিক আলম অভি, যারা আজকে প্রথম শুনছো তারা, আমি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে অর্থাৎ ভিক্টোরিয়া হাসপাতাল বলে সেই হাসপাতালটাকে, সেখানে সার্জারি কনসালটেন্ট হিসেবে আছি। আমি ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস পাস করে পরে সার্জারিতে এফসিবিএস করি, আর কিছু ছোটখাটো মেম্বারশিপ আছে, ফেলোশিপ ট্রেনিং আছে, এরকম বিশেষ কিছু না। তো কেন আমাদের এটা দরকার দেখো, জিনিসটা যে ম্যানেজমেন্ট অফ অ্যান্টিকোয়াগুলেশন ইজ পেশেন্ট আন্ডারগোয়িং সার্জিক্যাল প্রসিডিউর ইজ চ্যালেঞ্জিং because interrupting anticoagulation for a procedure transiently increase the risk of thromboembolism. তোমরা জানো যে সহজে আমাদের মধ্যে যে সমস্ত পেশেন্টরা অ্যান্টিকোয়াগুলেশন বা অ্যান্টিপ্লেটলেট নিচ্ছে, তাদের মধ্যে যেমন হার্ট সার্জারি বা যাদের হচ্ছে প্রোস্টেটিক ভালভস বা এই ধরনের যে সার্জারিগুলো মানে করা হয়েছে, তাদের কিন্তু আমাদেরকে অ্যান্টিকোয়াগুলেশন অর্থাৎ ব্লাডটাকে থিন করে রাখতে হয়। এর কারণ হচ্ছে যদি আমরা থিন করে না রাখি, তাহলে সব প্রস্থেসিস থাকা বা এই সমস্ত রিং গুলো যেগুলো আছে তার ভিতরে ব্লাডটা ক্লট হয়ে যেতে পারে। এখন আমাদের সার্জারি যখন করব তখন তো আমাদের ব্লিডিং হবে, ডেফিনেটলি সার্জারি মানেই ব্লিডিং, সার্জনস লাভ ব্লাডস কথাটা আছে, সার্জন লাভস ব্লাড। তো আমরা ইনসিশন দিব, রক্ত বের হবে। এখন যেহেতু ব্লাডটাকে আমাদের ওষুধ দিয়ে এমন করা আছে যে ব্লাডটা তরল অর্থাৎ রক্ত জমাট বাঁধতে দেরি হয়, সেই ওষুধগুলো যদি পেশেন্ট নিয়ে থাকে তাহলে তো আমাদের রক্তপাতের সম্ভাবনাটা বেড়ে যাবে। দেখো পরের লাইনের জন্য আমরা বলছি at the same time surgery and invasive procedures have associated bleeding risks that are increased by anticoagulant administration for thromboembolism prevention. সেই কথাটাই বললাম আমরা। If the patient bleeds from the procedure, the anticoagulant may need to be discontinued for a longer period, resulting in a longer period of increased thromboembolic risk. যেটা বললাম যে এটা একটা শাখের করা উভয়ের দিকে। আমরা যদি থ্রম্বোএম্বোলিজমের জন্য ওষুধটা খাই আর রক্তপাত হবে, আবার যদি আমি এই ওষুধটা বন্ধ করি তাহলে থ্রম্বোএম্বোলিজম হবে। তাহলে এটা ব্যালেন্সিং, এই দুটার মধ্যে একটা ব্যালেন্স করে আমাদেরকে সার্জারিটা যেতে হবে, যাতে আমরা a balance between reducing the risk of thromboembolism and preventing excessive bleeding must be reached for each patient. প্রত্যেক পেশেন্টের জন্য আমাদেরকে এই ব্যালেন্সটাতে যেতে হবে। এখন দেখো আমরা যেটা বলেছিলাম যে টাইপ অফ ব্লাড থিনার্স কি কি আছে, আমরা এটা জানি, অনেক ডিটেইলস একটা আসলে ক্লাসিফিকেশন আছে এটা মেকানিজম অ্যাকশন অনুযায়ী। আমি এমবিবিএস লেভেলের জন্য খুব শর্টে ছোট্ট করে বলছি যে অ্যান্টিকোয়াগুলেন্ট এন্ড অ্যান্টিপ্লেটলেট যেটা আছে, অ্যান্টিকোয়াগুলেন্টের ভিতরে আছে ওয়ারফেরিন এন্ড হেপারিন, আরো আছে, আমি শুধু দুইটা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই অ্যান্টিকোয়াগুলেন্ট এন্ড অ্যান্টিপ্লেটলেট গুলো তোমাদের সাথে আলোচনা করছি। আসলে এখানে আরো অনেক ডিটেইলস আছে এমবিবিএস লেভেলে, আমার মনে হয় না এর চেয়ে বেশি জানার প্রয়োজন আছে, বা কেউ যদি জানতে চাও ভালো, কিন্তু পরীক্ষা পাশের জন্য একটু বেশি জানার প্রয়োজন নেই। অ্যান্টিকোয়াগুলেন্টের ভিতরে আছে ওয়ারফেরিন আর হেপারিন। এমনি ওয়ারফেরিনটা আমরা ওরাল ফর্মে পাই থাকি, আর হেপারিনটা আইভি এবং সাবকিউটেনিয়াসলি দেওয়া হয়ে থাকে। আর অ্যান্টিপ্লেটলেট যেটা আছে মোস্ট কমন সবাই জানে, অ্যাসপিরিন, ক্লোপিডাগ্রিল, এই দুটোই ওরাল ফর্মে পাওয়া যায়।
আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমরা হচ্ছে কি এখন আমাদের যখন আমরা একটা পেশেন্টের হিস্ট্রি নিব যে প্রিপারেশনে যে পেশেন্টকে অ্যান্টিকোয়াগুলেন্ট খায় কিনা, তখন কতগুলো বিষয় আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে। যে পেশেন্টের আমরা যে সমস্ত টেস্ট গুলো করে থাকি, যে ব্লাড ক্লটিং রিলেটেড টেস্ট গুলো বা ব্লাড অ্যান্টিকোয়াগুলেশন রিলেটেড, সেগুলো কি কি আমি নামটা রেখেছি বাম পাশে দেখো। বিটি মানে ব্লিডিং টাইম, সিটি ক্লটিং টাইম, পিটি প্রথম বিট টাইম, এপিডিটি অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম, and INR ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও। আইএনআর জিনিসটা আমি তোমরা জানো যে প্রথম দিন টাইম যে তোমরা রেজাল্ট গুলো যে তোমরা কখনো দেখো ল্যাব রেজাল্ট গুলো, তার সাথে আইএনআরটা দেওয়া থাকে সবসময়, দেখবা রেজাল্টের সাথে ইনক্লুড করা থাকে। এই আইএনআরটা আসলে কি বোঝায়? আইএনআরটা বোঝায় হচ্ছে যে একটা এজেন্ট যে শরীরের মধ্যে ব্লাডটা থিন করে রাখছে সেটা কতটুকু সফলভাবে করতে পারছে, সহজভাবে এইটা আইএনআরটা ইন্ডিকেট করে। এটা তোমরা মনে রাখবে। অথবা ব্লাডটা একটা ব্লাড কোয়াগুলেশন হতে কতটুকু সময় লাগবে সেই জিনিসটুকু পর্যন্ত আমাদের নরমালাইজেশন রেশিওতে মেজার করে। আর সার্জারিটা আমাদের সবসময় জানি যে সার্জারি প্রসিডিউর সবসময় ইলেকটিভ হতে পারে, ইমার্জেন্সি সার্জারি দুটো ধরনের প্রসিডিউর হতে পারে। এই দুটো ধরনের প্রসিডিউরের জন্য আমাদের দুই ধরনের মেজারমেন্ট নিতে হবে বা প্রিপারেশন নিতে হবে। আর সার্জারি ক্যান প্রসিড সেফলি ইফ দ্য আইএনআর ইজ লেস দেন 1.5 অন দ্য ডে অফ সার্জারি। মনে রাখতে হবে যে আমরা যদি কখনো একটা আজকে একটা সার্জারি হচ্ছে, এটা ইলেকটিভ হোক ইমার্জেন্সি হোক, এটা যদি আইএনআর যদি আমাদের 1.5 এর নিচে থাকে তাহলে সেফ সার্জারিতে প্রসিড করা যাবে। এটা কোয়াগুলেশন রিলেটেড অথবা থ্রম্বোএমবোলিজম রিলেটেড কোনো প্রবলেম হবে না, এটা মনে রাখতে হবে। থ্রম্বোএমবোলিজম রিলেটেড প্রবলেম হবে না সেটা বলা হচ্ছে না, কারণ থ্রম্বোএমবোলিজম তো একটা আলাদা এন্টিটি, কিন্তু ব্লিডিং রিলেটেড কোনো প্রবলেম হবে না, সেটা আইএনআরটা ইন্ডিকেট করে থাকে। তো বিফোর দ্যাট আমাদের এখানে একটা জিনিস জানতে হবে যে পেশেন্টকে কিছু স্ট্রেটিফাই ব্লিডিং রিস্ক যে সমস্ত পেশেন্টদের আছে তাদেরকে আমরা কিছু স্ট্যাটাতে ভাগ করে, তো গ্রুপে ভাগ করে নিয়ে আসি থাকি যে কারা আমাদের কোন গ্রুপে থাকবে। দেখো এখানে আমরা 4-5টা ভাগে ভাগ করেছি আমি। এটা হচ্ছে ভেরি হাই রিস্ক গ্রুপ, হাই রিস্ক গ্রুপ, ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপ, লো রিস্ক গ্রুপ এন্ড ভেরি লো রিস্ক গ্রুপ। আমি ডিটেইলসে যাব না, শুধু মনে রাখতে হবে যে নিউরো সার্জারি, কার্ডিয়াক সার্জারি এগুলো হাই রিস্ক গ্রুপে পড়বে। আর ছোট সিঙ্গেল টুথ এক্সট্রাকশন অথবা ছোট ক্যাটারাক্ট রিমুভাল এই ধরনের সার্জারি যেগুলো, সেগুলো লো রিস্ক সার্জারি হবে। আর মাঝখানে ইন্টারমিডিয়েট রিস্ক সার্জারি গুলো থাকে যাদের ব্লিডিং রিস্ক গুলো হাই থেকে লো রিস্কের মধ্যে পড়বে। এটা মনে রেখে আমাদের সার্জারি ব্লিডিং রিস্ক, অর্থাৎ আমরা সার্জারি টাইপটা দেখে আগে থেকে বলতে পারবো যে এই সার্জারিটাতে কি পরিমাণ ব্লিডিং হতে পারে। যেমন একটা এন্ডোস্কোপি, আপার যে এন্ডোস্কোপি করবো সেটা কতটুকু ব্লিডিং এর রিস্ক আছে, বা একটা কার্ডিয়াক ভালভ আমরা রিপ্লেসমেন্ট করবো, করোনারি আর্টারি বাইপাস করবো, সেটার মধ্যে কতটুকু রিস্ক আছে, এই দুটো তো আমাদের আগে থেকে একটা অ্যাজাম্পশন থাকতে হবে। নেক্সট হচ্ছে যে থ্রম্বোএমবোলিজমের রিস্ক, কোন পেশেন্টের থ্রম্বোএমবোলিজমের রিস্ক গুলো কেমন সেটা আমাদের জানতে হবে। যেমন মেকানিক্যাল প্রস্থেটিক ভালভ যদি কোনো পেশেন্ট থাকে, পেলে যদি তোমার আগে থেকে মাইট্রাল ভালভের পুরোনো মডেলগুলো যেটা রিপ্লেস গুলো ইউজ করে থাকে, তারপর প্রথম ব্লাড রিলেটেড অ্যাবনর্মাল ভিটামিন সি ডেফিসিয়েন্সি এরা থাকে, এরা হচ্ছে থ্রম্বোএমবোলিজম রিস্কের হাই রিস্ক গ্রুপে এরা আছে। আর লো রিস্ক গ্রুপে আছে ধরো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ক্রনিক অ্যাট্রিয়াল যারা আছে তারা আছে, বা পায়ার ভেনাল এম্বোলিজম হয়েছিল, এরা হচ্ছে লো রিস্ক গ্রুপে আছে। আর মাঝখানে যে সমস্ত পেশেন্টগুলো থাকে এটা সবাই ইন্টারমিডিয়েট। এটা জানতে হবে কেন? কারণ হচ্ছে আমাদের এই ব্লিডিং এন্ড থ্রম্বোএমবোলিজম যেহেতু বলেছি আমরা এই দুটোর মধ্যে ব্যালেন্স করব, তাহলে কোন পেশেন্ট গুলোর রিস্ক গুলো কেমন, থ্রম্বোএমবোলিজম রিস্ক আর কেমন আর ব্লিডিং এর রিস্ক আর কেমন, সেটা জেনে আমাদেরকে এই ওষুধগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। তুমি দেখো আমরা যদি প্রথমে বলেছিলাম যে ওয়ারফেরিন এন্ড আমরা বলেছিলাম যে হেপারিন আমাদেরকে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, তাহলে ইলেকটিভ সার্জারি যদি আমরা করে থাকি, একটা পেশেন্টের ইলেকটিভ সার্জারি অথবা আমরা পেশেন্টের হয়তো একটা কলিসিস্টেক্টমি করবো, অথবা আমরা পেশেন্টের একটা হেমিকলেক্টমি করবো, অথবা পেশেন্টের আমাদের একটা আপার যে এন্ডোস্কোপি হবে, অথবা পেশেন্টের একটা দাঁত ফেলা হবে, এগুলো সবই তো ইলেকট্রিক প্রসিডিউর। ইলেকট্রিক প্রসিডিউর করা হবে এমন পেশেন্ট যদি হয় এবং পেশেন্ট যদি ওয়ারফেরিন খেয়ে থাকে, তাহলে তাদেরকে আমরা 3টা ভাগে ভাগ করা যেতে পারে। দেখো, পেশেন্টস ফর হোম ওয়ারফেরিন ক্যান বি কন্টিনিউড, অর্থাৎ সার্জারিটা হোয়াটএভার যে কি কোন পেশেন্ট গুলো, সেই পেশেন্ট গুলো যাদেরকে ওয়ারফেরিন কন্টিনিউ করা যাবে। Patient for whom warfarin therapy can be withheld prior to surgery with no bridging therapy continued, অর্থাৎ পেশেন্টদের একটা গ্রুপ যাদেরকে আমরা ওয়ারফেরিন কন্টিনিউ করব, আরেকটা পেশেন্ট হচ্ছে না, পেশেন্টদেরকে আমরা ওয়ারফেরিন বন্ধ করে দিব, এবং অ্যানাদার গ্রুপ হচ্ছে আমাদেরকে ওয়ারফেরিন হু রিকোয়ার্স ব্রিজিং থেরাপি। ব্রিজিং মানে তো আমরা জানি ব্রিজ মানে কি সেতু, একটা দুই পাশে দুই কিছু থাকে তার মাঝখানে যে রিকোয়ারমেন্ট থাকে তাকে ব্রিজিং থেরাপি বলে। এটা আরেকটা নাম আছে যেটাকে স্যান্ডউইচ থেরাপিও বলা থাকে, আমাদেরকে স্যান্ডউইচ থেরাপি, অর্থাৎ উপরে একটা লেয়ার থাকে স্যান্ডউইচ, যেমন মাঝখানে পেটি থাকবে, নিচে একটা ব্রেড লেয়ার থাকে। এরকমই আমরা ওয়ারফেরিনটার মাঝখানে আমরা যখন আমরা একটা পেশেন্ট ওয়ারফেরিন নিচ্ছে, তাহলে উপরের ব্রেডটা যদি ওয়ারফেরিন হয়ে থাকে, তারপরে নিচের ব্রেডটা হবে ওয়ারফেরিন, মাঝখানে আমরা অন্য একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করে থাকবো। এইটা আমাদের মনে রাখতে হবে যে এই ব্রিজিং থেরাপিটা কি, যেটা আমরা আসবো নেক্সট স্লাইডে। তাহলে পেশেন্টস ফর হোম ওয়ারফেরিন ক্যান বি কন্টিনিউ, আমাদের অর্থাৎ কোন পেশেন্টদেরকে ওয়ারফেরিনটা কন্টিনিউ রাখা যাবে, এটা মনে রাখতে হবে যে পেশেন্ট হু আর হ্যাভিং সিলেক্টেড অন মিনিমাল লো ব্লিডিং রিস্ক প্রসিডিউরস
For example, upper GI endoscopy in high thrombotic risk patients may not require warfarin therapy to be continued. অর্থাৎ এমন একটা পেশেন্ট যার হাই থ্রম্বোটিক গ্রুপে আছে, দেখো আমরা এই যে বলেছিলাম এখানে যে হাই থ্রম্বোটিক গ্রুপ, অর্থাৎ একটা পেশেন্টটা খুবই হাই একটা মেকানিক্যাল প্রোস্টেটিক মাইট্রাল ভালভ করা আছে, অথবা পেশেন্টের একটা ভিটামিন সি ডিফিসিয়েন্সি, ভিটামিন প্রোটিন এস ডিফিসিয়েন্সি, এই ধরনের একটা পেশেন্ট যদি হয় এবং পেশেন্ট বলছে একটা লো রিস্ক প্রসিডিউর, যেমন একটা আমরা আপার জি এন্ডোস্কোপি করবো, সেই পেশেন্টগুলো যদি হয়ে থাকে তাহলে তাদেরকে আমরা warfarinটা কন্টিনিউ করা যেতে পারে। For patients undergoing a procedure who are taking warfarin, it is important to confirm that the international normalized ratio is less than 1.5. অর্থাৎ মনে রেখে নিতে হবে যে আমরা warfarin নিচ্ছি সেই ক্ষেত্রে আমার less than 1.5 থাকাটা আমাদের জন্য বেটার। এটা তবে একটা মনে রাখতে হবে যে যদি আমার হাই থ্রম্বোটিক রিস্কের হয়, মিনিমাল লো রিস্ক হয়, তাহলে আসলে এই 2 নাম্বার পয়েন্টটা ভ্যালিড না হলেও আমাদের চলবে। অর্থাৎ এইটা আমাদের প্রথম পয়েন্টটা মনে রাখতে হবে যে একটা হাই থ্রম্বোটিক রিস্ক গ্রুপ এবং এটা মিনিমাল ও লো ব্লিডিং এর রিস্ক সার্জারি হচ্ছে, তাদেরকে পেশেন্টের ওয়ারফারিন বন্ধ না করলেও চলবে। নেক্সট হচ্ছে আমাদের patients for whom warfarin therapy can be withheld prior to surgery with no bridging therapy required. অর্থাৎ এমন কিছু পেশেন্ট যাদেরকে আমরা ওয়ারফারিনটা বন্ধ করব কিন্তু অন্য কোনো ড্রাগ দিয়ে আমরা মডারেট চেঞ্জ করব না। যেমন warfarin therapy stop prior to surgery patients who are assessed with high risk of bleeding, দেখো এটা হচ্ছে উল্টো, হাই রিস্ক অফ ব্লিডিং, ব্লিডিং এর ক্ষেত্রে রিস্ক খুব হাই কিন্তু থ্রম্বোএমবোলিজমের রিস্ক হচ্ছে লো অর মডারেট, এরকম যদি পেশেন্ট হয়ে থাকে তাহলে তাদেরকে ওয়ারফারিন থেরাপিটা উইথহেল্ড করা যাবে। দেখো কোনটা আমরা বলি, দেখো হাই রিস্ক অফ ব্লিডিং, দেখো হাই রিস্ক, ভেরি হাই রিস্কের ব্লিডিং, অর্থাৎ আমরা কার্ডিয়াক সার্জারি যদি পেশেন্ট হয়ে থাকে যে হাই রিস্ক অফ ব্লিডিং, কিন্তু পেশেন্টের যদি থ্রম্বোটিক রিস্ক খুব কম হয়, অর্থাৎ হয়তো কার্ডিয়াক সার্জারি হবে, তার একটা 12 মাস আগে একটা ভেনাস থ্রম্বোলিজম হিস্ট্রি আছে, এরকম যদি পেশেন্ট হয়ে থাকে তাহলে তার ওয়ারফারিনটা স্টপ করা যেতে পারে কোনো ব্রিজিং থেরাপি না নিয়েও। ঠিক আছে, তাহলে এটা কিভাবে আমরা ব্রিজিং থেরাপি স্টপ করব, এটা চার্টের মধ্যে দেখেছি। দেখো আমরা 6 দিন থেকে 7 দিনের একটা প্রিপারেশন নেই। ওয়ারফারিন যখন আমরা সার্জারিটা হবে, যে মর্নিং ডে অফ সার্জারি, তার থেকে 6 দিন আগে 6 ডেজ প্রায়র টু সার্জারি আমরা একটা লাস্ট ডেজে ওয়ারফারিনটা নিব, তারপরে আমরা ওয়ারফারিনটা বন্ধ করে দেব 6 দিন আগে থেকে। এটা কেন আমাদের এই 6 দিন সময়টা লাগে, 6 দিন, আমরা একদিন না কেন 6 দিন কেন, সেটা জানতে হলে আমাদের ওয়ারফারিনের মেকানিজম অ্যাকশনে জানতে হবে। অর্থাৎ এই যে ওয়ারফারিন বা অ্যান্টিপ্লেটলেট ড্রাগ গুলো বা অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো খাচ্ছি, এরা কিন্তু ইরিভার্সিবল ব্লকেজ করে আমাদের ব্লাড থিনারের যে অ্যাকশনটা, এটা উইথড্র হতে মিনিমাম 5 দিন সময় লাগে, সেই জন্য আমরা 6 দিন আগে লাস্ট ডোজটা খাবো। আয়নার টেস্ট এটা আমাদের আগে করানো লাগবে, আমরা 1 ডে আগে শুধুমাত্র আয়নাটা চেক করব, যদি আমরা দেখি যে আয়নাটা 1.5 এর নিচে আছে তাহলে আমরা পরের দিন সকালে সার্জারিতে চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না এটাতে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটা আমাদের পেশেন্টস অন ওয়ারফারিন হু রিকোয়ার ব্রিজিং থেরাপি। পরীক্ষার জন্য আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যে কাদেরকে আমরা ওয়ারফারিন থেরাপিটাকে আমরা কিভাবে স্যান্ডউইচ থেরাপি বা ব্রিজিং থেরাপি দেব, এই দিস চার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন, এটা আমাদের সবাই জানতে চায়। ঠিক আছে, ব্রিজিং থেরাপিটা কাদেরকে দেওয়া হবে, হোম ইন্টারাপশন ওয়ারফারিন ইজ রিকোয়ার্ড, যাদেরকে ইন্টারাপশন লাগবে, যেমন রিস্ক অফ হেমোরেজ ডিউরিং দ্য পিরিয়ড আউটওয়েজ দ্য রিস্ক অফ থ্রম্বোইড, অর্থাৎ এমন একটা সার্জারি আছে যাদের রিস্ক অফ হেমোরেজটা থ্রম্বোইড হেমোরেজটা বেশি, কিন্তু সাথে আবার হাই রিস্ক অফ থ্রম্বোইড, সেই পেশেন্টের হাই রিস্ক থ্রম্বোইড আছে, এই ধরনের পেশেন্ট যদি হয় তাহলে পেশেন্টদেরকে আমার মানে কখনো যাতে থ্রম্বোসিস না হয় সেই ম্যানেজমেন্টে রাখার জন্য আমার এই ব্রিজিং থেরাপি, অর্থাৎ অলওয়েজ একটা অ্যান্টিকোয়াগুলেন্ট কাভারেজ জন্য পেশেন্টকে রাখতে হবে। তাহলে সেটা কিভাবে করবো, পেশেন্ট অন ওয়ারফারিন হু রিকোয়ার ব্রিজিং থেরাপি কিভাবে ব্রিজ করবো আমরা তাকে লো মলিকুলার হেপারিনে চলে যাব। লো মলিকুলার হেপারিন, এটা বলে হেপারিন আমি বলেছিলাম, লো মলিকুলার হেপারিন, এটা ইনোক্সাপারিনের বাজারে পাওয়া যায়, ইনোক্সাপারিন বলে, সেই ইনোক্সাপারিনে আমরা চলে যাব। কিভাবে, আমরা আগে দেখেছিলাম যে 6 দিন আগে ওয়ারফারিনটা বন্ধ করে দেবো, এখানেও ঠিক একই রকম ভাবে টেক লাস্ট ডোজ অফ ওয়ারফারিন, 6 দিন আগে ওয়ারফারিনটা বন্ধ হবে, তারপর ওয়ারফারিন সে খাবে না, আর 4 দিন আগে থেকে ইনোক্সাপারিন শুরু করতে হবে তাকে। কভারেন্স ইনোক্সাপারিন when the INR is less than equal to 2। আর আয়নার টেস্ট কখন করব আমরা, এটা 4 ডে থেকে আয়নার চেক করা শুরু করব, চেক করতে করতে 1 ডে প্রায়র টু সার্জারি যখন আমাদের 1.5 এর নিচে আসবে তখন আমরা সার্জারি যাব, এবং 24 ঘন্টা আগে থেকে ইনোক্সাপারিনটা বন্ধ করব, কারণ ইনোক্সাপারিন তো আমার ব্লিডিং করবে, সিজ ইনোক্সাপারিন 24 আওয়ার্স বিফোর প্রসিডিউর বন্ধ করে দেব, এবং আফটার দ্য সার্জারি আমরা আবার ইনোক্সাপারিন স্টার্ট করব, এবং 24 ঘন্টা পরে বা 48 ঘন্টা পরে আমরা আবার ওয়ারফারিনে চলে যাব। আমি কোনগুলোর ক্ষেত্রে একটা জিনিস দেখবি যে সার্জগুলোতে আমি আসলে পোস্ট অপারেটিভ
ইনোক্সাপারিন বা ওয়ারফেরিন বা কখন শুরু করবো, প্লেটলেট শুরু করবো, সেগুলো আমি চারটাতে আলোকপাত করিনি। কারণ এটা আসলে পেশেন্ট টু পেশেন্ট, পেশেন্টের আয়নার দেখে, পেশেন্টের কন্ডিশন দেখে, পেশেন্টের ড্রেনে কালেকশন দেখে, এগুলো দেখে অ্যাডজাস্ট করতে হয় যে ইনোক্সাপারিন অথবা ক্লোপিড খাবে কিনা। তুমি এটা মনে হতে হবে স্যান্ডউইচ থেরাপিটা এটাই, ওয়ারফেরিন পাবে প্রথমে, তারপর লো মলিকুলার হেপারিন পাবে বিফোর প্রসিডিউর, ডিউরিং প্রসিডিউর বন্ধ থাকবে, এবং আফটার প্রসিডিউর আবার মানে লো মলিকুলার হেপারিন স্টার্ট হয়ে দেন আবার ওয়ারফেরিনে সুইচ হয়ে যাবে। তাহলে আমাদের যে ব্রিজিং থেরাপিটা হবে। দিস চার্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট চার্ট, এই চার্টটা পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা মনে রাখতে হবে যে আমরা অ্যান্টিপ্লেটলেট, যাদেরকে অ্যান্টিপ্লেটলেট যারা খায়, এবং ধরো আমাদের অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাফ যারা খাচ্ছে, তাদের ক্ষেত্রে কি পেশেন্টস উইথ লো রিস্ক অফ থ্রম্বোএমবোলিজম and a minimal or low risk of procedural bleeding, aspirin can be continued. অর্থাৎ যাদের শুধুমাত্র অ্যাসপিরিন খাচ্ছে, থ্রম্বোএমবোলিজমের রিস্ক লো, মিনিমাম ব্লিডিং ইউজ, অ্যাসপিরিন কন্টিনিউ পাচ্ছে। একটা সিবাসের সার্জারি হবে, একটা লাইপোমা ছোট সারফেস লাইপোমা সার্জারি হবে, এই ধরনের যদি পেশেন্ট হয় অ্যান্টিবায়োটিক গুলো কন্টিনিউ করা যেতে পারে। আর পেশেন্টস ডুয়াল অ্যান্টিপ্লেটলেট, অ্যাসপিরিন ক্লোপিড দুটোই খাচ্ছে, generally aspirin can be continued, however other antiplatelet agents could be ceased হতে হবে। তাহলে অ্যাসপিরিনটা আমরা কতদিন আগে বন্ধ করব? এটা 5 ডেজ প্রায়র বন্ধ করব, এবং ক্লোপিডোগ্রাফটা 7 ডেজ প্রায়র বন্ধ করব। এবং কারণ হচ্ছে এটা টোটালি প্লেটলেট পাথওয়েটাকে কক্স যে 2 পাথওয়েটা আমরা বলেছিলাম ছোটকালে, যে কক্স 2 পাথওয়ে, যেটা সেই যে কক্স 2 পাথওয়েটাকে এটা সম্পূর্ণভাবে ইরিভার্সিবল ব্লকেজ করে ফেলে। সেইটার অ্যাকশনটা রিভার্স হতে 5 থেকে 7 দিন সময় লাগে। 5 দিন লাগে হচ্ছে অ্যাসপিরিনের জন্য, 7 দিন হচ্ছে ক্লোপিডোগ্রাফের জন্য। সেই ক্ষেত্রে আমরা বলছি যদি আমরা মাইনর সার্জারির ক্ষেত্রে হয় তাহলে অ্যান্টিপ্লেটলেটগুলো কন্টিনিউ করা যাবে যদি মাইনর ব্লিডিং এর রিস্ক থাকে এবং মাইনর থ্রম্বোসিসের রিস্ক থাকে। আদার ক্ষেত্রে আমরা 5 থেকে 7 দিন আগে অ্যান্টিপ্লেটলেটগুলো বন্ধ করে দেব। তাহলে এটা হলো একটা। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি ইমার্জেন্সি সার্জারি হয়, যে পেশেন্টটার এমন একটা পেশেন্ট এখন আমাকে সার্জারিতে নিতে হবে, একটা পেশেন্ট পারফোরেশন হয়ে গেছে, গ্যাস কন্ট্রিং হলো ভিসকাসের পারফোরেশন অথবা পেনিট্রেটিং উন্ড অথবা একটা আরটিএ হয়েছে, যার কারণে এখন ব্লিডিং হচ্ছে, সিভিয়ার ব্লিডিং হচ্ছে, সেই পেশেন্টকে তো 5 দিন 7 দিন অ্যান্টিপ্লেটলেটটা ওয়েট করে বন্ধ করে রাখার সুযোগ নেই। আবার পেশেন্ট যদি অ্যান্টিপ্লেটলেট খাচ্ছে, তার ব্লিডিংটাও বেশি যাচ্ছে, তখন আমরা কি করব? সেটা ক্ষেত্রে দেখো, ইন কেস অফ ইমার্জেন্সি অর লাইফ থ্রেটানিং হেমোরেজ, ইট ইজ ইম্পর্টেন্ট টু রিভার্স অ্যান্টিকোয়াগুলেশন ফুললি বিফোর অপারেশন। অপারেশনের আগে আমাদের এটা করে নিতে হবে। সেক্ষেত্রে প্রোডাক্ট অফ চয়েসটা কি? প্রোডাক্ট অফ চয়েস আসলে হচ্ছে প্রথমবিন কমপ্লেক্স কনসেন্ট্রেট বলে, পিসিসি, প্রথমবিন কমপ্লেক্স কনসেন্ট্রেট। এটা একটা ভিটামিন কে ডিপেন্ডেন্ট একটা মেকানিজমে কাজ করে থাকে, এটা কোয়াগুলেশন ফ্যাক্টর। এইটার যে অসুবিধা হচ্ছে, এটা আসলে আমাদের দেশে রেডিলি অ্যাভেলেবল না, তেমন একটা অ্যাভেলেবল হয় না। তার বদলে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা একটা অল্টারনেটিভ ইউজ করে থাকি। তো এটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে মনে হচ্ছে যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা আমাদের কতটুকু করে দিতে হবে, 30 to 40 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট করে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে হয়। অর্থাৎ দেখো এক ব্যাগ প্লাজমার মধ্যে কতটুকু পরিমাণ প্লাজমা থাকে। আসলে দেখো আমরা 30 মিনিট 70 কেজি যদি একটা পেশেন্টকে চিন্তা করি, আমরা 70 কেজি, তাহলে কিন্তু 2700 মিলিগ্রামের মতো আমাদের একটা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে হবে যদি একটা পেশেন্টকে ফুললি নিউট্রালাইজ করতে চাই। তাহলে দেখো একটা লার্জ ভলিউম অফ অ্যামাউন্ট কিন্তু লাগবে, লার্জ ভলিউম অফ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা 8-10টা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা রাখতে পারে ব্যাগে। তো এইটা তুমি চিন্তা করো, এই জন্য আমাদের পিসিসিটা কিন্তু সেই তুলনায় কনসেন্ট্রেট খুব কম লাগে, একদম অল্প পরিমাণ দিলে হয়। যে পরিমাণ প্রয়োজন 25 to 50 ইউনিটস পার কেজি, এটা ইউনিটস হিসেবে পাওয়া যায় রিকমেন্ডেড ডোজ পিসিসি, সেইটা আমাদের খুব অল্প পরিমাণ দিলে হয়। আরেকটা সময় হচ্ছে যে পিসিসিটা র্যাপিডলি অ্যাভেলেবল না, কিন্তু ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা তুলনামূলক অ্যাভেলেবল। আবার ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা একটা অসুবিধা হচ্ছে, এটার জন্য ব্লাড গ্রুপিং ম্যাচিং করে, যেমন পিসিসি ক্যান বি অ্যাডমিনিস্টার্ড র্যাপিডলি উইদাউট দ্য নিড ফর ম্যাচিং দ্য ব্লাড গ্রুপ। এটা ব্লাড গ্রুপ ম্যাচ করার কোনো দরকার, এটা কমার্শিয়ালি প্যাকড একটা ওষুধ, জাস্ট এটা কিনে এনে ঝুলে দিলে হতো। কিন্তু ফ্রেশ ফ্রোজেন প্লাজমার ক্ষেত্রে আমাদের ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং সমস্ত কিছু পরীক্ষা করে লার্জ ভলিউমে দিতে হবে, তাহলেই আমাদের এই অ্যান্টিকোয়াগুলেশনটা ফুললি নিউট্রালাইজ হবে। এটা মনে রাখবে যে নিয়ারলি 90% অফ দ্য পেশেন্ট অ্যাচিভ দ্য আইএনআর রিকোয়ার্ড আইএনআর 15 মিনিটস অফ পিসি অ্যাডমিশন। অর্থাৎ পিসি দেওয়ার 15 মিনিটের মধ্যেই আমাদের আয়নাটা নরমালে চলে আসবে। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে, এটা কেন কিছু সমস্যা আছে, পসিবল ইনক্রিজ ইন দ্য ইনসিডেন্স অফ থ্রম্বোসিস অ্যাট ইট ইজ কনসেন্ট্রেট অফ ভিটামিন কে ডিপেন্ডেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টর। কারণ এটা ভিটামিন কে ডিপেন্ডেন্ট প্রোটিন ফ্যাক্টরের একটা কনসেন্ট্রেশন পিসিসিটা। প্রথমবিন কমপ্লেক্স কনসেন্ট্রেট নামই হচ্ছে প্রথমবিন কমপ্লেক্স কনসেন্ট্রেট, অর্থাৎ প্রথমবিনকে কমপ্লেক্স করবে, কনসেন্ট্রেট করবে। এই জন্য এটা থ্রম্বোসিসের চান্সটা বাড়ায়। যদিও আসলে স্টাডিতে বলেছে যে এই পিসিসি যে থ্রম্বোসিস করে, এটা সব পেশেন্টদের না, ধর হিমোফিলিয়া বা এই ধরনের পেশেন্ট যারা আছে শুধু তাদের ক্ষেত্রেই থ্রম্বোসিসের রিস্কটা বেশি, আদার পেশেন্টের ক্ষেত্রে রিস্কটা কম। তাহলে আমাদের আজকের লেকচার খুবই ছোট লেকচার, এরপরই আমাদের লেকচারটা শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ তোমাদেরকে ছোট্ট একটা লেকচারে আমাদের সময়টা দেওয়ার জন্য। শুধু আমাদের যদি মনে রাখতে হবে তাহলে ব্লাড থিনার্সের মধ্যে আমাদের কি কি এজেন্ট আছে, বা অ্যান্টিকোয়াগুলেন্ট এন্ড অ্যান্টিপ্লেটলেট আমি রিকভারি করছি। তার মধ্যে আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে ওয়ারফেরিন এন্ড হেপারিন, আমরা কমনলি পাই। ওয়ারফেরিনটা এর মধ্যে হচ্ছে ইনজেক্টেবল অথবা সাবকিউটেনিয়াস ফর্মে দেওয়া হয়, সরি ওরাল ফর্মে দেওয়া হয়। আর হেপারিনটা হচ্ছে ইনজেক্টেবল অথবা সাবকিউটেনিয়াস ফর্মে দেওয়া হয়। আর ক্লোপিডোগ্রাফ এবং অ্যাসপিরিন দুইটাই
ওরাল ফর্মে পাওয়া যায়। এবং এটা মনে রাখতে হবে যে আমাদের আয়নারটা কত, নরমালি আমরা ভালভুলার ডিজিজের ক্ষেত্রে যে সমস্ত থাকে সেই সমস্ত পেশেন্টদেরকে ওষুধ দিয়ে আয়নারটা 3 অথবা 2, 3.5 এই ধরনের লেভেল রাখা হয়। কিন্তু সার্জারি প্রসিড করতে হলে আমাদের আয়নারটা লেস দেন 1.5 এ নিয়ে আসতে হবে, এটা মনে রাখতে হবে, লেস দেন 1.5। এবং আমরা পেশেন্ট স্ট্র্যাটিফিকেশন ফর ব্লিডিং রিস্ক কিছু পেশেন্ট জানলাম যাদের ব্লিডিং রিস্ক গুলো কোন সব পেশেন্টের ব্লিডিং রিস্ক গুলো কেমন এবং কোন সব পেশেন্টদের থ্রম্বোএমবোলিজম রিস্ক গুলো কেমন সেটা আমরা জানলাম। সেক্ষেত্রে আমরা ওয়ারফেরিনের ক্ষেত্রে মনে রাখলাম ওয়ারফেরিন যারা খাচ্ছে তাদেরকে 3 ভাগে ভাগ করে নিব আমরা, যাদের ক্ষেত্রে ওয়ারফেরিন কন্টিনিউ করা যাবে, তাদেরকে স্টপ করা যাবে, এবং যাদের ক্ষেত্রে ওয়ারফেরিন স্টপ করে অন্য একটা ওষুধ দিতে হবে সহজভাবে, সেই 3টা ভাগে। ওয়ারফেরিন স্টপ কন্টিনিউ করা যাবে কাদের ক্ষেত্রে, যাদেরকে মিনিমাল ব্লিডিং রিস্ক কিন্তু হাই থ্রম্বোটিক রিস্ক আছে, তাদেরকে আমরা ওয়ারফেরিন কন্টিনিউ করব। আর যদি হাই ব্লিডিং রিস্ক অথবা লো টু মডারেট রিস্ক অফ থ্রম্বোএমবোলিজম থাকে তাদেরকে আমরা ওয়ারফেরিন স্টপ করে দেব 6 দিন আগে। আয়নার চেক করব আমরা আগের দিন, দেখবো যে 1.5 এর নিচে আছে কিনা। আর বাকি যদি এরকম হয় যাদেরকে দুটাই হাই রিস্ক আছে তাদেরকে আমরা ব্রিজিং থেরাপিতে যাব। ব্রিজিং থেরাপিটা কিভাবে, আমরা লো মলিকুলার হেপারাইটে চলে যাব আইভি অথবা সাবকিউটেনিয়াস ফর্মে। 6 দিন আগে থেকে আমরা বন্ধ করে দিব ওষুধটা ওয়ারফেরিন। আমরা 4 ডে প্রায়র থেকে আমরা ইনোক্সাপারিন শুরু করব, লো মলিকুলার হেপারিন, যেটা আমাদের আয়না যখন লেস দেন ইকুয়াল টু 2 আসবে তখন থেকে শুরু করে দিব। দেন আমাদের আয়না চেক করে আমরা 24 ঘন্টা সার্জারির আগে আমাদের ইনোক্সাপারিনটা বন্ধ করে দেব। পোস্ট অপারেটিভলি আবার আমরা ইনোক্সাপারিনটা শুরু করব, দেন ওয়ারফেরিনে সুইচ হয়ে যাব। আর যদি ওরাল অ্যান্টিপ্লেটলেট খেয়ে থাকে, ওরাল অ্যান্টিপ্লেটলেট খাবে, তাহলে আমাদের যেটা করতে হবে সেক্ষেত্রে আমরা মিনিমাল রিস্ক সার্জারিগুলো, সারফেস সার্জারিগুলোর ক্ষেত্রে অ্যান্টিপ্লেটলেট বন্ধ করার দরকার নেই। হাই রিস্ক সার্জারিগুলো যেগুলো আছে সেগুলো যদি হয়ে থাকে তাহলে 5 থেকে 7 দিন আগে আমরা অ্যান্টিপ্লেটলেটটা বন্ধ করে দিব। তাহলে আমাদের যে কোয়াগুলেশন রিলেটেড যে প্রবলেমগুলো, সেটা ব্লিডিং প্রবলেমটা, সেই প্রবলেমটা হবে না। ব্লিডিং কোয়াগুলেশন না, ব্লিডিং প্রবলেম হবে না। আর ইমার্জেন্সি সার্জারির ক্ষেত্রে আমরা বললাম যে আমাদের প্রোডাক্ট অফ চয়েস হচ্ছে প্রথম বিন কমপ্লেক্স কনসেন্ট্রেট, সেটা আমাদের দিয়ে দিতে হবে। সেটা যদি অ্যাভেলেবল না হয় তাহলে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা অল্টারনেটিভলি দিতে পারি। আমাদের দেশে আসলে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা পাওয়া যায়, তোমরা সেটাই বলো যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা পরীক্ষা জিজ্ঞেস করো যে আমরা ইমার্জেন্সি সার্জারি কিভাবে দিব, তোমরা যদি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে পারো দ্যাট উইল ক্যারি ইন বোনাস মার্ক। এটা শুধু বললেই হবে। প্রথম বিন কমপ্লেক্স কনসেন্ট্রেট যদি অ্যাকচুয়াল আনসার, কিন্তু এটা আসলে আমাদের দেশে এখানে অ্যাভেলেবল হয় না। ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে। থ্যাংক ইউ তোমরা যারা ক্লাসটা শুনলে, থ্যাংক ইউ তোমার সবাইকে। আর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে করতে পারো। আর যদি তোমাদের এই লেকচারটা প্রয়োজন হয় তাহলে আমাকে মেইল করলে আমি মেইল আইডিতে আমার এটা পাঠিয়ে দেব, আমার এটাকে আমি তোমাকে মেইল করে দেবো তোমাদেরকে। হ্যাঁ, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকুক। থ্যাংক ইউ। পার্টিসিপেন্টস কে কেউ আছে নাকি? 2 জন মতো পার্টিসিপেন্ট দেখলাম লাইভ ক্লাসের। আমি ঠিক আছে, ফেসবুক লাইভে আশা করি তোমরা ক্লাসটা দেখেছো। আমি ফেসবুকে আমার এটা দিয়ে দিচ্ছি, ইমেল আইডিটা, তোমরা যদি যারা লেকচারটা লাগবে তারা আমার কাছ থেকে নিয়ে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ।